মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি, প্রবাসীরা পাচ্ছেন প্রথম ডোজও। এখন আমরা সিরিয়াল পাই নাই। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, পিছন থেকে লোক ঢুকে চলে গেল কেন? সৌদি আরব যাওয়ার জন্য যেটার জন্য আসছি সেটা পাইলাম না। করোনায় 178 জনের মৃত্যু, 3 সপ্তাহের সর্বনিম্ন শনাক্ত। রোগী ভালো আসতিয়া দায় লাশ হইয়া রোগী আগের থেকে অনেক কম আলহামদুলিল্লাহ। টেস্ট কমার ফলে আক্রান্তের হারটা কম দেখা যাচ্ছে। মহামারীর মধ্যেই রাজধানীতে 5 ডেঙ্গু হটস্পট, সর্বোচ্চ ঝুঁকিতে 5 থেকে 10 বছরের শিশুরা। যখন 1 বছরের নিচে বাচ্চা আসে ডেঙ্গু নিয়ে, সেক্ষেত্রে তাদের প্রবলেমটা বেশি হয়ে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এ সপ্তাহেই নেবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ, জানালেন মির্জা ফখরুল। 15ই আগস্ট জঙ্গি তৎপরতার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না ডিএমপি, সর্বোচ্চ সতর্কতা। তালেবানের ডাকে আফগানিস্তানের পথে কিছু জঙ্গি, জানালেন কমিশনার। মাদক মামলায় কারাবন্দী চিত্রনায়িকা পরিমণির মুক্তি দাবিতে রাজধানীতে মানববন্ধন। কোয়ারেন্টাইন শেষে সাধারণ কয়েদির মতোই জেলে থাকতে হবে পরীকে। এবং তিস্তার পানি বিপদসীমা ছাড়ানোয় রংপুরের গঙ্গাচড়ায় শহর রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে পুরো এলাকা। পটুয়াখালীতে পায়রা নদী গিলে খাচ্ছে হাজার হাজার ঘরবাড়ি স্থাপনা। আজ থেকে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে অপেক্ষার পর হুড়োহুড়ি করতে দেখা যায় টিকা প্রত্যাশীদের। এদিকে প্রথম ডোজ দেয়া বন্ধ হলেও পাচ্ছেন প্রবাসীরা। ভোররাত থেকে দাঁড়িয়ে আছেন লাইনে, অপেক্ষায় অতিষ্ঠ হয়ে তাই হুড়োহুড়ি করতে দেখা যায় অনেক টিকা প্রত্যাশীকে। 12 আগস্ট থেকে শুরুর কথা থাকলেও শনিবার সকাল থেকে শুরু হয় মডার্নার দ্বিতীয় ডোজ প্রদান। ভোর 4টা বাজে আসছি, লোক আসলে 20-30 জন সিরিয়ালে, এখন 200 জনের উপরে শেষ, এখন আমরা সিরিয়াল পাই নাই। এখানে আজকে সেকেন্ড ডোজ এবং ফার্স্ট ডোজ সবাই এক লাইনে দাঁড়াচ্ছে, কোনো সিস্টেমেরই ছিল না। আমি অফিস মিস করে আজকে এখানে আসছি, কিন্তু সবসময় তো ছুটি পাবো না, ছুটি তো দিবে না সবসময়। সামনে থেকে কয়েকজন লোক আসলো, আসার পর ভিতরে কি যেন কথা বললো, পরে পিছন থেকে লোক ঢুকে চলে গেল কেন? একবার টিকা দিবে না ফার্স্ট ডোজ, একবার বলতেছে লাইনে দাঁড়ান, অপেক্ষা করেন। যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকলেও অনেক প্রবাসীকে দেয়া হচ্ছে, আর যারা প্রথম ডোজের টিকা নিতে এসেছেন তাদের দেয়া হচ্ছে সিনোফার্ম। আমি আসছিলাম ফাইজারি টিকার জন্য, সৌদি আরব যাওয়ার জন্য যেটার জন্য আসছি সেটা পাইলাম না, এখন পাইলাম মডার্ন টিকা। আমি ওই যে একজন প্রবাসী, মডার্নের ফাইবারের জন্য আবেদন করছিলাম আর কি, ফাইজারের লাই আমার দিছে মডার্ন। ফাইজারের টিকা আমি প্রথম ডোজ দিয়ে গেছি গত মাসে 26 তারিখে, আজকে দ্বিতীয় ডোজ। শুধুমাত্র যারা এক্সপেট্রিয়েট বাংলাদেশি ওয়ার্কার ওনাদেরকেই প্রথম ডোজ দেওয়া হচ্ছে মডার্না, অন্য সবাই প্রথম ডোজ পাবে হলো সিনোফার্মের টিকা। ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না তিনটারই দ্বিতীয় ডোজ চলছে। এদিকে ভার্চুয়াল এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম গতিশীল করতে নভেম্বরের মধ্যে দেশে আসবে আরো 7 কোটি ডোজ এবং টিকার কর্মসূচি আরো বেগবান হবে সামনে। আমরা চীনের থেকে 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে পাবো, কোভ্যাক্স থেকে পাবো এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি। টিকার কার্যক্রম বেগবান হবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের মজুদ না রেখে প্রথম ডোজ দেয়া হয়েছিল, পরে ভারত থেকে টিকা আসা বন্ধ হয়ে গেলে 14 লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে পড়েন অনিশ্চয়তায়। মডার্নার প্রথম ডোজ নিয়েছেন 19 লাখের বেশি মানুষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমতে শুরু করেছে। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 178 জন। 3 সপ্তাহে সর্বনিম্ন শনাক্ত হয়েছেন 6,885 জন। সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন 67 জন, আর চট্টগ্রামে 45 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার কিছুটা কমলেও হাসপাতালগুলোতে শয্যার জন্য হাহাকার, বাধ্য হয়ে মেঝেতেই দিতে হচ্ছে চিকিৎসা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কান্নায় ভারী হয়ে ওঠা পরিবেশ আর চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে অপেক্ষারত স্বজনেরা। মহামারীতে হাসপাতালগুলোর চিত্র এখন এমনই। ঢাকার বাইরে করোনায় সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে 45 জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লায় 14 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চাঁদপুরে 9 ও ব্রাহ্মণবাড়িয়ায় 6 জন মারা গেছেন।
খুলনা জেলায় মৃত্যুর হার কমলেও এ বিভাগে একদিনে করোনায় প্রাণ গেছে 23 জনের, আর খুলনা জেলায় মারা গেছেন 13 জন। এছাড়া যশোরে 4 ও মেহেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে করোনায় 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় 7, পাবনায় 3, রাজশাহী জেলায় 2 এবং জয়পুরহাট ও সিরাজগঞ্জে 1 জন করে মারা গেছেন। আইসিইউর সংখ্যা একটু বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করি। আইসিইউর সংখ্যা একটু কম। সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 11 জন। এর মধ্যে সিলেট জেলাতেই মারা গেছেন 6 জন। এছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজারে 2 জন করে এবং হবিগঞ্জে 1 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 5 জন। এদের মধ্যে ময়মনসিংহ জেলায় 3 জন এবং নেত্রকোনায় 2 জনের মৃত্যু হয়েছে। মোটামুটি চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। আইসিইউর জন্য অনেক রোগী মারা যাচ্ছে। আগে থেকেই খারাপ ছিল, সেই রোগীগুলো যখন আমাদের হসপিটালে এসে ভর্তি হয় তখন তাদেরকে আসলে তেমন কিছু করার থাকে না। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একদিনে বরিশাল বিভাগে 7 জন এবং রংপুর বিভাগে 6 জনের মৃত্যু হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবার ডেঙ্গু প্রসঙ্গ। রাজধানীতে ডেঙ্গুর হটস্পট মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়ি। এই 5 এলাকা থেকেই প্রতিদিন সর্বোচ্চ রোগী হাসপাতালে আসছেন। সবচেয়ে ঝুঁকিতে 5 থেকে 10 বছর বয়সী শিশুরা। এদিকে সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। 7 মাসের আব্দুল্লাহর ডেঙ্গু ধরা পড়ে গেল সপ্তাহে। এখন তার প্রয়োজন আইসিইউ সেবা। অ্যাবডোমিনাল পেন ছিল, সেই সাথে হচ্ছে বমিটিং ছিল। ঢাকা শিশু হাসপাতালের শয্যায় একইভাবে ছটফট করছে 2 বছরের ছায়ামণি, 3 বছরের সারাফ, রুকাইয়া, 5 বছরের সান্তুয়া ও 7 বছরের ফাতিমা। উদ্বিগ্ন অভিভাবকরা বললেন নিজ নিজ এলাকায় মশক নিধনে অবহেলার কথা। আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় অনেক মশা। সিটি কর্পোরেশনের লোকেরা যদি করতো তাহলে মনে করেন এতটা আমাদের ভোগাইতে হতো না। যদি একটু ভালোভাবে তদারকি করতো তাহলে হয়তো এই ধরনের বিপদগুলো হতো না আমাদের শিশুদের জন্য। চিকিৎসকরা বলছেন ওয়ার্নিং সাইন নিয়ে এবছর হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগীরা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 5 থেকে 10 বছর বয়সী শিশুরা। আমরা বেশিরভাগ পাই ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন, ডেঙ্গু শক সিন্ড্রোম এবং ডেঙ্গু হিমোরেজিক ফিভার। 1 থেকে 5 বছরের রোগী বাচ্চাদেরও ডেঙ্গু বেশি আসছে, কিন্তু যখন 1 বছরের নিচে বাচ্চা আসে ডেঙ্গু নিয়ে, সেক্ষেত্রে তাদের প্রবলেমটা বেশি হয়ে যায়। এদিকে রাজধানীতে ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে মিরপুর, রামপুরা, বনশ্রী, জুরাইন ও যাত্রাবাড়িকে। শুরুর দিকে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের বেশি রোগী এসেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের পেশেন্ট আমাদের বেশি। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে শুধুমাত্র ঢাকা শিশু হাসপাতালে 60 জন শিশু ভর্তি হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে 9 শিশুকে। জ্বর হলেই দেরি না করে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করি পরিষ্কার। জনসচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে না বলেও জানান মেয়র। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দুপুরে বিএনপি নেত্রীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সপ্তাহেই বেগম জিয়া 2য় ডোজের কোভিড টিকা নেবেন বলেও জানান তিনি। দুর্নীতির 2 মামলায় 2 বছরের বেশি সময় কারাভোগের পর মানবিক বিবেচনায় সাজা স্থগিত করে গত বছরের মার্চে সাময়িক মুক্তি দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এরপর নিজ বাড়িতে থাকলেও চলতি বছরের এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 53 দিন চিকিৎসাধীন থাকার পর গত 19 জুন ফিরোজায় ফেরেন বিএনপি নেত্রী। এর মাঝে গত 19 জুলাই করোনা টিকার প্রথম ডোজ নেন বেগম জিয়া। এ সপ্তাহে 2য় ডোজ নেবেন জানিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানান বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা। বিএনপি চেয়ারপারসন এখন আপাতত স্টেবল আছেন, ডেটোরেট করেনি, আর তার কোনো খারাপ কিছু হয়নি। উনি নিয়েছেন তো, টিকা একটা নিয়েছেন, সামনে বোধহয় আবার নেবেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন টিকা ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে সরকার। বারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগা নিয়েও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ফেরি চালাতে পারছে না, তাদের তো এটা কমন সেন্সের ব্যাপার যে এখন সবচেয়ে তীব্র স্রোত পদ্মায়। পদ্মা তো আর ছোটোখাটো নদী নয়, সেই পদ্মার স্রোতে এই ধরনের ফেরিরা তারা আপনার কিছুটা ডাইভার্টেড হবেই।
সুতরাং দে শুড হ্যাভ টেকেন যে ওখান থেকে রুটটা সরিয়ে অন্য রুটে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আজ পর্যন্ত সরকার সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ দিতে ব্যর্থ হয়েছে। টিকা নিয়ে এই প্রতারণা অপরাধের শামিল। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই সিদ্ধান্ত আত্মঘাতী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 15 আগস্ট জঙ্গি তৎপরতার সংখ্যা একেবারে উড়িয়ে দিচ্ছে না ঢাকা মহানগর পুলিশ। জাতীয় শোক দিবসে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিয়ে সকালে ধানমন্ডি 32 নম্বরে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আরও বলেন, যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের। এদিকে তালেবানের হয়ে জিহাদে অংশ নিতে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে কিছু জঙ্গি আফগানিস্তানে যাওয়ার তথ্য পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। জাতীয় শোক দিবসের কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ধানমন্ডি 32 নম্বরে আসেন সর্বস্তরের মানুষ। শনিবার সকালে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। এ সময় তিনি জানান, বাঙালির শোকের মাস আগস্টকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে নাশকতা ঠেকাতে সজাগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 15 আগস্টের ভেন্যুর আশেপাশে না হোক, ভেন্যুর থেকে 2 কিলোমিটার পরেও যদি দূরেও যদি একটা বোমা ফোটাতে পারে, এটি কিন্তু আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে। ফলে এই দিক বিবেচনা করে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। তারা যে থেমে নাই সেটি বলা যায়। আমাদের মাথায় আশঙ্কা আছে, আমরা সে আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা তৎপর আছি। এছাড়া তালেবানদের আহ্বানে জিহাদে অংশ নিতে সম্প্রতি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে একদল লোক আফগানিস্তানে গিয়েছেন বলেও জানান পুলিশ কমিশনার। আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানদের পক্ষ থেকে, এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। তারা কিছু মানুষ আমরা ধারণা করছি যে ইন্ডিয়ায় ধরা পড়েছে, আর কিছু তারা পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। আগস্ট মাসেই উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি ধরা পড়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এখন দেশীয় জঙ্গিদের মূল টার্গেট আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ। আর জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বর এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেও জানানো হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মাদক মামলায় কারাবন্দী চিত্রনায়িকা পরিমণির মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। অবিলম্বে তার মুক্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক জন নামের একটি সংগঠন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধনে সামাজিক ও রাজনৈতিক সংগঠন ছাড়াও সংস্কৃতি কর্মী ও অভিনয় শিল্পীরা অংশ নেন। বাড়িতে অভিযান, গ্রেফতার, এরপর 2 দফা রিমান্ড। এখন কারাগারে চিত্রনায়িকা পরিমণি। যে কোনো শর্তেও তার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়। তার বাসায় আইস, এলএসডির মতো ভয়ঙ্কর মাদক মেলায় তিনি জামিন পাওয়ার অযোগ্য বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে পরিমণির মুক্তি চেয়ে মানববন্ধন হয়। বিক্ষুব্ধ নাগরিকজনের ব্যানারে সমাবেশে বলা হয়, হয়রানির শিকার পরি। অফলাইনে, অনলাইনে, দেশের রাষ্ট্রে, আইনে, শাসনে, গ্রেফতারে, সব জায়গায় তার চরিত্র হরণ করা হয়েছে। তার ব্যক্তিগত চরিত্র নিয়ে এখানে টানা হেঁচড়া করা হচ্ছে, যেটা মনে করি যেটা খুবই বেদনাদায়ক। বড় বড় অপরাধীরা জামিনে বেরিয়ে এলেও পরেই কারাবন্দী বলে মন্তব্য করা হয় সমাবেশে। আমাদের মনে হয়েছে বাংলাদেশের নারীদেরকে পাথর ছুঁড়ে মারার একটা প্রেক্ষাপট এখানে তৈরি করা হয়েছে। সেই প্রেক্ষাপট গণমাধ্যম, পুলিশ সকলে মিলে এখানে করেছে। অভিনয় শিল্পীও সংস্কৃতি কর্মীরা দাবি করেন, ক্ষমতাবানদের কাছে শিল্পী সমাজ জিম্মি। মনে হয় যেন রাষ্ট্রের আর কোনো কাজ নেই, রাষ্ট্রের একটাই কাজ এবং রাষ্ট্রের একটাই এখন সমস্যা, সেটা হচ্ছে মডেল, অভিনেত্রী আর অ্যালকোহল। এছাড়া আর বাংলাদেশে আর কোনো সমস্যা নেই। এটা একটা ষড়যন্ত্র, বিরাট বড় ষড়যন্ত্র, এবং আমি মনে করি এই ষড়যন্ত্রের পিছনে প্রভাবশালী মানুষরা জড়িত। রাষ্ট্র, সমাজ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও নারীকে ভিন্ন চোখে দেখে বলে মন্তব্য করেন বক্তারা। ফাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাশিমপুর কারাগারে সাধারণ কয়েদিদের মতোই থাকতে হবে চিত্রনায়িকা পরিমণিকে। স্বাস্থ্যবিধি মেনে আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাকে। এরপরই চলে যেতে হবে সেলে। তবে আদালতের দ্বারস্থ হলে তিনি ডিভিশন পেতে পারেন বলে মনে করছেন আইনজীবীরা। 2 দফা রিমান্ডে থাকার পর জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ায় শুক্রবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় চিত্রনায়িকা পরিমণিকে। সেখানে রজনীগন্ধা ভবনের একটি পৃথক সেলে রাখা হয়েছে তাকে। কোভিড বিধি মেনে সেই সেলে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে পরীকে।
এদিকে কারাগারে সাধারণ কয়েদিদের মতোই থাকতে হবে পরীকে। জেল কোডের ৬১৭ বিধিতে বলা হয়েছে, যারা ভালো চরিত্রের অধিকারী, অনভ্যাসগত অপরাধী, সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে যাদের জীবনযাপনের ধরন উচ্চমানের এবং যারা নৃশংসতা, নৈতিক স্থলন ও ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ বা বিস্ফোরক আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা, সম্পত্তি সংক্রান্ত মারাত্মক অপরাধে সাজাপ্রাপ্ত নন বা অন্য কাউকে এসব অপরাধ করতে প্ররোচিত বা উত্তেজিত করেননি, তারা ডিভিশন ১ প্রাপ্তির যোগ্য হবেন। এছাড়া কোনো বন্দীর ডিভিশন সুবিধা পেতে হলে আইনজীবীর মাধ্যমে আদালত কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। কোনো আসামি ডিভিশন পাবে কিনা একমাত্র বিচারকের এখতিয়ার। জেল কোডে ৫০০ ধারায় একটা ডিভিশন দেওয়ার ক্ষমতা আদালতের আছে। আদালত সেটা ডাইরেকশন দিতে পারে জেল অথরিটিকে, ৫০০ ধারায় জেল কোডের আপনি যথাযথ ব্যবস্থা নেন। ডিভিশন সুবিধা পাওয়া কয়েদিরা আলাদা কক্ষে থাকার সুযোগ পান, যেখানে ভালো আসবাবপত্র ও খাবার সরবরাহ করা হয়ে থাকে। একই সঙ্গে একজন সহকারী সরবরাহ করা হয়, যিনি বন্দির প্রয়োজনীয় কাজ করে দেন। এখন পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে ডিভিশন প্রাপ্তদের মধ্যে শুধুমাত্র সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, সিআইপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাই রয়েছেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আবারও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। রংপুরের বড়াইবাড়িতে প্রবল স্রোতের কারণে বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গাছ ও বাঁশ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন এলাকার আতঙ্কিত মানুষ। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। তিস্তার প্রবল স্রোত আছড়ে পড়ায় ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধে। ভেঙে গেছে বাঁধের প্রায় ১০০ মিটার অংশ। বাঁশ ও গাছ ফেলে নিজেদের ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, পোস্ট অফিস রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। এখানে যে স্রোত হয়, সেই স্রোতে যদি একবার পানি ঢুকে যায় তাহলে সারা রংপুর শহর তলে যাবে। সেই রকম কাজ করা লাগবে যাতে পরবর্তীতে বা ভবিষ্যতে এরকম ভাঙতে না থাকে। এদিকে উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বাড়ায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলায় ৭টির বেশি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। প্রায় ৮০ মিটার জায়গা একবারে তলায় গেল। আমার বাড়িতে পানি উঠছে, মনে করে রান্না বান্না করতে পারতেছি না। এখন এই যে জায়গা জমিগুলো আমার নষ্ট হয়ে যাইতেছে। বাঁধের ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। যাতে আগামীতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা চেষ্টা করব এবং এখন বর্তমান যে পরিস্থিতি আছে তাতে ক্ষতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। শুক্রবার ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। পটুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে বাজার ছাড়াও সহস্রাধিক বসতবাড়ি। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এখন কয়েক হাজার মানুষ। উঁচু ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। একসময় যেখানে ছিল সাজানো বাড়িঘর ও ভিটেমাটি, তা এখন নদীর করাল গ্রাসে অস্তিত্বহীন। পড়ে থাকা স্মৃতিচিহ্নটুকুও বিলীনের পথে। সর্বনাশা নদীর দিকে তাকিয়ে হাহাকার করা ছাড়া আর যেন কোনো উপায় নেই হতভাগ্য মানুষের। স্থানীয়রা জানান, কোনো প্রতিরোধ ব্যবস্থা না থাকায় দিন দিন আরও আগ্রাসী হচ্ছে পায়রা নদী। সহায় সম্বলহীন হয়ে পড়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন অসহায় মানুষ। আমার সরকারে একটু ঘর দিলে হ্যাঁ চলে গেছে, আমি আর কোনায় থাকবো, আমার সব মাটি পাড়তালে মাটি নেই। আমাদের জমি জমা সব কিছু এই 3টা গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পায়রা নদীতে সব চলে গেছে, আমরা অসহায় বাঁচতে আছি, আমাকে কোনো কুল কিনে পাইনি। আমরা স্বামী এর নাম আছে আর কয়বটাও গেছে, চলিয়াও নাই। আমাদের পাশে কেউ এসে দাঁড়াচ্ছে না, আমাদেরকে কেউ কোনো এই সহযোগিতা করতেছে না। ত্রাণ বা কোনো সহায়তা চান না ভিটেমাটি হারানো মানুষ। এদিকে পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস, ভাঙন রোধ ও জনপদ রক্ষায় নির্মাণ করা হবে স্থায়ী ও উঁচু বাঁধ। স্থায়ীভাবে এই গ্রামটি যাতে স্থায়ীভাবে এটার প্রোটেকশনের ব্যবস্থা করা হয়, সে ব্যাপারেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় উদ্বোধন কর্তৃপক্ষের ব্যাপারে অবহিত করেছি। আমরা আশা করছি সেখানে স্থায়ী কিছু যাতে করা যায়, আর সেক্ষেত্রে স্থানীয় জনগণ কিছুটা হলো উপকৃত হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পটুয়াখালীতে 1345 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে 6 কিলোমিটার সম্পূর্ণ ভেঙে গেছে আর আংশিক ক্ষতিগ্রস্ত 55 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। ইঞ্জেকশনের মাধ্যমে নয়, নাক দিয়ে টেনেই নেওয়া যাবে করোনার টিকা, আর সে চেষ্টাই চালাচ্ছেন সুইডিশ বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এরই মধ্যে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পাউডার জাতীয় ওই টিকার ট্রায়ালের বিষয়ে সমঝোতা হয়েছে বলেও জানিয়েছে সুইডিশ টিকা গবেষণা প্রতিষ্ঠান ISR। টিকা নেয়ার জন্য আর যেতে হবে না কেন্দ্রে, বাসায় বসে থেকে নিজের টিকা নিজেই নিতে পারবে মানুষ। লাগবে না ইনজেকশন, এই টিকা নিতে হবে নাক দিয়ে টেনে। বিস্ময়কর হলেও পাউডার জাতীয় এমন এক টিকা আবিষ্কারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন সুইডিশ বিজ্ঞানীরা, আর এটি নিয়ে গবেষণা করছে সুইডেনের ক্যারোলিস্কা ইউনিভার্সিটি। শুধু তাই নয়, টিকাটি মানবদেহে পরীক্ষার জন্য সুইডেনের ইমিউন সিস্টেম রেগুলেশন হোল্ডিং AB বা ISR কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন হিসেবে বিশ্বের কয়েকটি দেশের পাশাপাশি বেছে নিয়েছে বাংলাদেশকেও। সে লক্ষ্যে এরই মধ্যে সমঝোতা চুক্তিও করেছে দেশটি। ISR জানায় এই টিকার সবচেয়ে বড় সুবিধা, এটি নাক দিয়ে শুধু একবার নিতে হয়। করোনা ভাইরাসের সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই টিকাটি প্রায় 100% কার্যকর বলেও দাবি সুইডিশ গবেষণা প্রতিষ্ঠানের। শুধু তাই নয়, এই টিকা সংরক্ষণ করা যাবে স্বাভাবিক তাপমাত্রায়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বিসিবি সভাপতির অনুমোদন পেলেই শিগগিরই নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে 18 সদস্যের এ দল চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। এইচপির সঙ্গে এ দল 3টি ওয়ানডে ও 2টি 4 দিনের ম্যাচ খেলবে বলেও জানান নান্নু। ক্যাঙ্গারু বধের পর এবার টাইগারদের ডেরায় আসছে কিউইরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে মাহমুদুল্লাহ বাহিনী। আগামী 24 আগস্ট 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। অজিদের বিপক্ষে ব্যাটারদের তুলনায় বোলারদের আশা জাগানিয়া বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষে অনুপ্রেরণা যোগাচ্ছে। এর মধ্যে কিউইদের বিপক্ষে সিরিজের দল জমা দিয়েছে নির্বাচক প্যানেল। বিসিবি সভাপতির অনুমোদন পেলেই শিগগিরই স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। নিউজিল্যান্ডের সাথে দল দিয়ে দেবে, অলরেডি আমরা সাবমিট করে দিয়েছি দল, এটা প্রেসিডেন্টের অ্যাপ্রুভ হলে মিডিয়া রিলিজ দেওয়া হবে। এদিকে জাতীয় দল ছাড়াও এ দল এইচপি টিম বাংলা টাইগার্স নিয়েও ব্যস্ত নির্বাচকরা। অনুশীলন ম্যাচ খেলতে চট্টগ্রামে যাচ্ছে এ দল ও এইচপি টিমের ক্রিকেটাররা। এর মধ্যে 18 সদস্যের এ দল চূড়ান্ত করেছে নির্বাচক প্যানেল। ম্যাক্সিমাম টেস্ট প্লেয়াররাই যাবে যারা রেড বল ক্রিকেটে খেলে। ওখানে আমরা একটা সিরিজ অ্যারেঞ্জ করেছি এইচপি আর এ টিমে। ওখানে আপনার 3টা ODI হবে এবং 2টা 4 টেস্ট ম্যাচ হবে। তো ওটা ওভারঅল আমাদের এইচপির যে স্কোয়াডটা আছে ওটার সাথে আবার এই টিমের স্কোয়াড, এটা আশা করছি ওয়েদার কন্ডিশন ভালো থাকলে আমাদের এই প্র্যাকটিস সেশনটা ভালোই হবে। এদিকে মাঠ স্বল্পতায় শুরু করা যাচ্ছে না বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম, আর প্রিমিয়ার লিগের পারফর্ম করা ক্রিকেটাররাও নির্বাচকদের বিবেচনায় থাকবে বলেও জানান বিসিবির প্রধান নির্বাচক। দীপু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি। করোনায় 178 জনের মৃত্যু। রাজধানীতে 5 ডেঙ্গু হটস্পট চিহ্নিত। সর্বোচ্চ ঝুঁকিতে 5 থেকে 10 বছরের শিশুরা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। এ সপ্তাহেই নেবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ, জানালেন মির্জা ফখরুল। মাদক মামলায় কারাবন্দী চিত্রনায়িকা পরিমণির মুক্তি দাবিতে রাজধানীতে মানববন্ধন। কোয়ারেন্টাইন শেষে সাধারণ কয়েদির মতোই জেলে থাকতে হবে পরীকে। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ে।